বাবা মায়ের কবরের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে কথা। নিঃশব্দে চোখে জল ফেলছে। মুখ দিয়ে যাতে শব্দ বের না হয় তাই ঠোঁট কামড়ে আছে। চোখের পানি মুছে নিল কথা। হাতটা শক্ত করে মুঠ করে বলল, কেমন আছো আব্বু আম্মু? নিশ্চয়ই ভালো আছো তাই না? আমি অনেক ভালো আছি। তাই আমার জন্য আর চিন্তা করা লাগবে না। এখন তো তোমার মেয়ে মা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে তোমাদের মেয়ে। জানো, আমার ছোট্ট ধ্যানটাও বড় হয়ে গেছে, 5 বছর হয়েছে ওর। আর ও না স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। তোমরা একদম ঠিক বলতে। আমার বাচ্চা আমার মতন পাজি হবে। আমার ছোট ধ্যানটাও ঠিক আমার মতন পাজি, আমার মতন দুষ্টু হয়েছে। আগে তোমাদের আমি যেমন জ্বালাতন করতাম, আমারটাও সেম করে বলে হাসলো কথা। আমার ধ্যান, আমার বাচ্চা, জানো আম্মু, ও না বাকি সব বাচ্চাদের থেকে একটু বেশি পাকামো করে, সব কিছু জলদি বুঝে যায়। আর জানো বাবা, ধ্যানেরও না তোমার মতন মিষ্টি ভীষণ পছন্দ। আর তোমার মতন করে সব সময় পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আজ তুমি যদি থাকতে তবে ধ্যানকে মাথায় করে রাখতে। অনেক মিস করি তোমাদের আব্বু আম্মু, অনেক অনেক বেশি মিস করি। তোমরা দোয়া করো আমার ধ্যানের জন্য, দিয়ার জন্য, যাতে ওদেরকে প্রোটেক্ট করে রাখতে পারি। ওরা ছাড়া যে কেউ নেই আমার, ওদের জন্যই বেঁচে আছে আমি, নয়তো কবেই মরে যেতাম। তোমরা দোয়া করো যাতে সবার সাথে লড়াই করে আমি ক্লান্ত না হই। আবারও চোখ মুছে নিল কথা। চোখে সানগ্লাস পরে মাথার স্কার্ফটা দিয়ে পুরো মুখটা ঢেকে নিল। আশেপাশে তাকিয়ে হাঁটা শুরু করলো কথা। আর ভাবতে লাগলো প্রায় 10 বছর পর নিজের দেশে পা রেখেছে সে। বাংলাদেশে জন্ম হয়েছিল তার, এখানেই বড় হয়ে ওঠা। আর এখানে ঘটেছিল তার মা বাবার মৃত্যু। তখন 14 বছর ছিল, তার বাবা মায়ের সাথে ঘুরতে গিয়েছিল সে। সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার বাবা মা, ভাগ্যক্রমে বেঁচে যায় কথা। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল কথা। আত্মীয় বলতে তেমন কেউ ছিল না। এক মামা থাকতো প্যারিসে। বাবা মা মারা যাওয়ার পর দেশ ছেড়ে মামার কাছে চলে যায় সে। এরপর থেকে আর দেশে আসা হয়নি তার। আজ এসেছে শুধুমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করতে। দুপুরে মসজিদে মিলাদ পড়ালো কথা, অনাথ আশ্রমে টাকা দান করলো, কিছু গরিব মানুষদেরও খাওয়ালো। এসব করতে করতে প্রায় 3টা বেজে গেছে কথার। নিজের ব্যাগটা হাতে নিল কথা। আজকে সকাল থেকে কথা বলেনি দিহানের সঙ্গে, মনটা ভালো লাগছে না তার। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো বিদেশি নাম্বার থেকে 100+ মিসড কল। নাম্বারের দিকে নজর দিতে বুঝে গেল কথা এটা দিয়ার নাম্বার। এখানে এসে নতুন সিম নিয়ে দিয়াকে ফোন করে বলেছে যেন দিহানকে সামনে রাখে। ঝটপট ফোন বের করলো কথা। আর একবার রিং বাজতেই রিসিভ হয়ে গেল ফোন। ফোন রিসিভ হতে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো কথা, দিয়া, দিহান ঠিক আছে তো? কিছু হয়নি তো আবার তোমাদের? ধীর গলা জবাব দিল দিয়া, আমি ঠিক আছি, কিন্তু তোমার ছেলে ঠিক নেই। কি হয়েছে আমার ছেলের? জিজ্ঞেস করলো কথা। সকালে উঠে তোমাকে দেখেনি বলে কান্নাকাটি জুড়ে বসে আছে। এখন অবধি কাঁদছে তোমার ছেলে, মুখে একটা দানাও তোলেনি, শুধু বলছে তোমার কাছে যাবে। এর জন্য এতবার ফোন দিয়েছি, তোমায়বার তুমি রিসিভ করনি বলে আরও কেঁদেছে। একদমই কথাগুলো বলল দিয়া। দিয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল কথার। তার ছেলে নাকি এখন অবধি খায়নি। যে ছেলেকে টাইম টু টাইম মেনটেন করে খাওয়ায় সে আর এখন এত বেলা হবার পরও নাকি কিছু মুখে তোলেনি, আবার নাকি সকাল থেকে কেঁদেছে। এমনিতেই অসুস্থ দিহান, তার উপরে কান্নাকাটি করাটা ভালো না ওর জন্য। কাঁদো কাঁদো গলায় বলল, আমার দিহানের কাছে ফোনটা দাও দিয়া। দিহানের কাছে ফোনটা নিয়ে গেলে দিয়া ফোনটা কানে নিতেই ফোপানির শব্দ পেল। কথা নিজেকে সামলে বলল, বাবাই ভালো আছো তুমি? খেয়েছো কিছু? ভাঙা গলা জবাব দিল দিহান, আমি ভালো নেই মাম্মা, কারণ তুমি তো নেই আমার কাছে। কোথায় আছো তুমি? আমি যাব তোমার কাছে, নিয়ে যাও আমায় মাম্মা। কথাগুলো বলে আবারও কাছে দিহান। বাচ্চা বাচ্চা ডোন্ট ক্রাই, ওকে? তুমি তো স্ট্রং বয়, তুমি কাঁদলে সবাই কি ভাববে? আর মামা তো চলে আসছি খুব জলদি। কত জলদি আসবে তুমি? জিজ্ঞেস করলো দিহান। খুব জলদি চলে আসছি তোমার কাছে বলল কথা। কিন্তু আমি শুনেছি তুমি নাকি এখন অবধি কিছু খাওনি বাবু। তুমি যদি না খাও তবে অসুস্থ হয়ে যাবে। আর তুমি অসুস্থ হলে মাম্মা ফুপি ভীষণ চিন্তা করবে। তুমি কি তা চাও বলো? হুম, আমি চাই না বলে জবাব দিল দিহান। তবে কেন জেদ করছো? খেয়ে নাও, দিয়া ফুপির হাতে বলল কথা। তুমি আসা না অবধি খাবো না আমি, বলল দিহান। আমি প্রমিস করছি আমি জলদি চলে আসবো, এবার প্লিজ তুমি খেয়ে নাও। আমি আসার সময় তোমার জন্য অনেক খেলনা, খাবার আর জামা নিয়ে আসবো, কেমন? দিহানের মন ভোলানোর জন্য এসব বলছে কথা। মন খারাপ করে জবাব দিল দিহান, দিহানের কিছু লাগবে না, শুধু তার মাম্মাকে লাগবে। তোমাকে ছাড়া ভয় লাগে আমার, জলদি চলে আসো আমার কাছে। আই মিস ইউ মাম্মা। দিহানের কথায় খানিকটা হাসলো কথা আর বলল, আই মিস ইউ টু বাচ্চা। তুমি প্লিজ কিছু খেয়ে নাও, দেখবে খুব জলদি ফিরে আসবো আমি। প্রমিস করছো মাম্মা? হ্যাঁ প্রমিস করছি। আই লাভ ইউ মাম্মা, হাসি মুখে বলল দিহান। আই লাভ ইউ টু বাচ্চা। এবার ফোনটা তোমার ফুপির কাছে দাও।
দিয়ার কাছে ফোনটা দিল দিহান। ফোনটা নিয়ে টুকটাক কথা বলল দিয়ার সাথে। দিয়া শোনো, সব কিছু কেনা আছে, দিহানকে নিয়ে বাইরে যেও না, কিছু লাগলে লেনাকে বলবা, বাট নিজে কোথাও যাবে না, সাবধানে থাকবে আর দিহানের খেয়াল রাখবে। তুমি কখন রওনা দেবে আপু? বলল দিয়া। আমি গাড়িতে আছি, 4:45 ফ্লাইট আমার, খুব শীঘ্রই চলে আসছি আমি। আচ্ছা এখন রাখছি, তবে মনে করে দিহানকে মেডিসিন দিও, বলল কথা। ফোনটা রেখে গাড়ির জানালা খুলে দিল কথা। বাইরের দিকে তাকিয়ে ভাবছে যেমন করে হোক দিয়া আর দিহানকে সেভ করতে হবে তার। ওদের জন্য যদি প্রাণ নেওয়া লাগে তবে নেবে, আর দেওয়া লাগলে দিবে, তবুও ওদের কোনো ক্ষতি হতে দেবে না। আজ এত বছর পা রেখেছে দেশের মাটিতে, তাও আবার লুকিয়ে চেনা জানা কারোর সাথে যোগাযোগ করেনি বা দেখা করেনি, আর এখন আবার চলে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে তার জীবনটা। দিয়া আর দিহানকে বাঁচাতে দেশে দেশে ঘুরছে, একবার প্যারিস, একবার লন্ডন, একবার সুইডেন, আর বর্তমানে আছে ইতালিতে। এভাবে লুকিয়ে বেড়ানোর কারণ হচ্ছে ওদের সেফটি। দিহানকে আর দিয়াকে মারার জন্য লোকের অভাব নেই, যার কারণ হচ্ছে দিহানের বিষয় সম্পদ। দিলের খান প্যারিসের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ছিল। যে দিহানের বাবা 5 বছর আগে একটা বম ব্লাস্টে মারা যায়, তখন মাত্র দিহানের জন্ম হয়েছিল। ভাগ্যক্রমে কথা, দিহান আর দিয়া বেঁচে যায়। সেই তখন থেকে ওদেরকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কথা। এখনও দিলের কথা ভেবে কাঁদে কথা। বাকি সবার জন্য দিলের খারাপ মানুষ হলেও কথার প্রিয় মানুষ ছিল। এসব ভাবতে ভাবতে এয়ারপোর্ট পৌঁছে গেল কথা। চেক ইন করে প্লেনে বসতে গেল। সিটে বসছিল কথা, এর মধ্যেই কারো শীষ বাজানোর শব্দে ঘুরে তাকালো। দেখলো একটা মধ্যবয়স্ক লোক কথার দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে আর বাজে ইশারা করছে। লোকটার কাণ্ড দেখে হাসলো কথা। ব্যাগটা সিটে রেখে শীষ বাজাতে বাজাতে লোকটার কাছে গেল। কথা ভ্রু নাড়িয়ে বোঝালো সমস্যা কি। কথার এসব কাজ দেখে মানুষ জড়ো হয়ে গেল, আর বয়স্ক লোকটা ভরকে গেল। একে একে সবাই জিজ্ঞেস করতে লাগলো কথাকে কি হয়েছে। কথা কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে উঠে গেল লোকটা। লোকটা যাওয়ার দিকে তাকিয়ে হাসলো কথা আর বলল, বুড়ো আঙ্কেল এটাও জানে না যে ইট মারলে পাটকেল খেতে হয়। প্লেন চলা শুরু করলো। দীর্ঘ 8 ঘন্টার জার্নির পর ইতালিতে পৌঁছালো কথা। ব্যাগটা নিয়ে দৌড়ে পার্কিং লটের দিকে পৌঁছালো। পার্কিং লটে গিয়েই লেনাকে দেখতে পেল কথা। দৌড়ে গিয়ে লেনাকে জড়িয়ে ধরল। হাসি মুখে বলল, মিস ইউ লেনা। আই মিস ইউ টু কথা, হাসি মুখে বলল লেনা। নাও লেটস গো টু হোম কথা। মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা আর উঠে পড়ল লেনার স্কুটারে। লেনা হচ্ছে কথার প্রতিবেশী আর ফ্রেন্ড। ইতালিতে জন্ম লেনার। ইতালিতে আসার পর নানানভাবে কথাকে সাহায্য করেছে। কথার ব্যাপারে সব কিছু জানে লেনা, আর ওকে সাহায্য করে সব কিছুতে। দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলো কথা। ইতালির টুরিন শহরে বর্তমানে আছে সে। লেনাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল কথা। গেট খুলে সোজা ভেতরে ঢুকলো। এরপর দোতলা 2 নম্বর রুমে প্রবেশ করলো। কথা যেটা ভেবেছিল সেটাই হয়েছে। দিয়া দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দিয়াকে জড়িয়ে ধরে বলল, দিহান কি তার টেডি হাউজে আছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো দিয়া। মুস্কি হাসলো কথা আর ধীর পায়ে এগিয়ে গেল দিহানের টেডি হাউজের দিকে। দিহানের মন খারাপ থাকলে টেডি হাউসে এসে বসে থাকে। ভারী প্লাস্টিকের কাগজের তৈরি দিহানের টেডি হাউস, যেখানে অনেক টেডি আছে। এটা দিহানের ফেভারিট প্লেস। খুব আস্তে আস্তে টেডি হাউসের ভেতরে গেল কথা আর দেখলো হাঁটুতে মুখ গুজে বসে বসে কাঁদছে দিহান। দিহানকে জড়িয়ে ধরল কথা আর অজস্র চুমু খেতে লাগলো। এই প্রথম দিহানকে এতক্ষণ নিজের থেকে একা রেখেছে কথা। সারাদিন পরে এখন কথার বুকটা ঠান্ডা হয়েছে। দিহানকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না কথা। ঠোঁট ফুলিয়ে বলল, দিহান মাম্মা, তুমি কেন আমাকে সাথে নিয়ে যাওনি? কেন একা রেখে চলে গিয়েছিলে? তুমি জানো না আমার তোমাকে না দেখলে ভালো লাগে না আমার। আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। দিহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল কথা আর বলল, আমিও অনেক বেশি মিস করেছি তোমায় বাচ্চা। কিন্তু তুমি আমায় নানু আপু আর নানু ভাইয়ের কবর দেখতে নিয়ে যাওনি কেন? এর জন্য কিন্তু রেগে আছে আমি, বলল দিহান। সরি বাবা, মামা অনেক বেশি সরি। পরের বার যখন যাব তখন নিয়ে যাব তোমায়, ঠিক আছে? দাঁত বের করে হাসলো দিহান। কথাকে জড়িয়ে ধরে চুমু খেলো। দিহানকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল কথা আর বলল, দিহান তোমার জন্য মামা অনেকগুলো মিষ্টি এনেছি। হাসি মুখে বলল দিহান। ইয়ে মিষ্টি? দিহান লাভ মিষ্টি। আমি কিন্তু ফুপিকে একটাও দেব না, সব একা একা খাবো। দিহানের কথায় হাসলো কথা আর বলল, ওকে বাবা, লেটস গো ফর ইট সুইটস। নিজের রক্তমাখা হাতটা ওয়াইন দিয়ে পরিষ্কার করছে আবদ্ধ। ওর পাশে পড়ে আছে একটা লোকের গলা কাটা লাশ। একটু আগে লোকটাকে মেরেছে আবদ্ধ। লোকটার সাথে ডিল করতে এসেছিল আবদ্ধ, কিন্তু লোকটা একটু বেশি কথা বলছিল, তাই আবদ্ধের হাতের সাথে থাকা ওয়াইনের বোতলটা ভেঙে লোকটার গলায় ঢুকিয়ে দিয়েছে।
সোজা হয়ে বসলো আবদ্ধ, টিস্যু দিয়ে হাত মুছে লোকটার গায়ে ছুঁড়ে মারল। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কয়েক চুমুক খেয়ে নিল। তখনই রুমে আসলো নিবিড়। মাথা নিচু করে বলল, স্যার একটা খবর আছে। গম্ভীরভাবে জিজ্ঞেস করলো আবদ্ধ। ভালো হলে দাও, নয়তো আবর্জনা পরিষ্কার করো। পাশে থাকা লাশটাকে উদ্দেশ্য করে বলল। দিলেরের পরিবারের খবর পাওয়া গেছে স্যার, ধীর গলায় বলল নিবিড়। বসা থেকে উঠে দাঁড়ালো আবদ্ধ আর বলল, কোথায় আছে ওরা? ইতালির টুরিন শহরে। বাংলোর নাম্বার 9 বলল নিবিড়। 2 ঘন্টা পর রওনা দেব আমরা, হেলিকপ্টার রেডি রেখো বলেই বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। এতক্ষণে ভয়ে কলিজা শুকিয়ে গেছিল তার। অনেক বেশি ভয় পায় আবদ্ধকে নিবিড়, কারণ আবদ্ধ কখন কি করে বসে বলা যায় না। সব কথা বাদ দিয়ে ফোন বের করে হেলিকপ্টার রেডি করতে বলল আর পাশে থাকা লাশটার ব্যবস্থা করতে বলল। গাড়িতে বসে আছে আবদ্ধ আর ভাবছে, পুরো 5 বছর পর দিলের পরিবারের সঠিক ঠিকানা পেয়েছে। কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই 5 বছরে ওদেরকে ধরতে ধরতে পালিয়ে গেছে। শেষ মুহূর্তেই ওদেরকে ধরতে পারেনি আবদ্ধের লোকেরা। তাই এবার সে নিজে যাবে বলেছে। দিলের সাথে ওর শত্রুতা প্রফেশনালি হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হচ্ছে আবদ্ধ। দিলের সাথে ওর শত্রুতা গভীর রয়েছে। যখন দিলের ওর বাবা আর ভাইকে মারার চেষ্টা করেছে, তখন থেকেই দিলেরকে মারার জন্য ব্যাকুল হয়েছিল আবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যক্রমে দিলেরকে মারতে পারেনি আবদ্ধ, তাই সে দিলের পরিবারকে শাস্তি দিতে চায়। আবদ্ধের বাংলোর সামনে গাড়ি থামল। গাড়ি থেকে নেমে 3 তলায় গেল আবদ্ধ। বিশাল বড় বাংলো আবদ্ধের 3 তলায় থাকে সে। রুমে গিয়ে কোটটা বিছানে রেখে আর পিস্তলটা সাইডের টেবিলে গিয়ে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দেওয়ালে 2 হাত দিয়ে চোখ বন্ধ করে আছে আবদ্ধ। ঝর্ণার পানিগুলোকে অনুভব করতে চাইছে আবদ্ধ। পানির প্রত্যেকটা ফোঁটাকে শুনতে চাইছে সে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও পারছে না। আজকাল আরও বেশি অনুভূতিহীন হয়ে যাচ্ছে তার হৃদয়। কেন জানি না কোনো কিছুকে অনুভব করতে পারে না। নিজেকে জলযন্ত্র রোবট মনে হয়। শার্টের বোতামগুলো খুলে শার্টটা নিচে ফেলে দিল আবদ্ধ। সে চাইছে পানিগুলো যাতে তার মনের ভেতরের ক্ষতগুলোকে ছুঁয়ে তার মনের ভেতরে লেগে থাকা রক্তগুলোকে যাতে ধুয়ে দেয়। আজ অবধি কতজনকে মেরেছে নিজেও জানে না আবদ্ধ। প্রথম লোকদের মেরে নিজেও ভয় পেত, কিন্তু এখন মানুষ মারাকে একটা খেলা মনে হয় তার। যে খেলায় নিজেকে বাঁচাতে হলে অন্যকে মারতে হবে। শরীরের রক্তের দাগগুলো সহজে মুছে গেলেও মনের ভিতরে জমে থাকা রক্তগুলো মোছা যায় না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কথাটা বলতে যতক্ষণ লেগেছে, এর থেকে অনেক বছর বেশি সময় লেগেছে নিজের পরিচয় গড়ে তুলতে। 28 বছরের একজন পুরুষ আবদ্ধ রহমান। দেখতে সুন্দর, লম্বা, শরীর, স্বাস্থ্যে ভালো। কখনো স্বপ্নেও ভাবেনি আবদ্ধ যে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হবে। মা বাবা ভাইকে নিয়ে আর বাকি মানুষদের নিয়ে একটা সাধারণ লাইফ লিড করতে চেয়েছিল। প্যারিসেই জন্ম তার। বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। বাবার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু নেশাপানি আর জুয়াতে সব টাকা নষ্ট করে ফেলে আবদ্ধের বাবা, যার কারণে আবদ্ধের মা ওদেরকে ছেড়ে চলে যায়। তখন মাত্র 10 বছর আবদ্ধের, আর ওর ছোট ভাইয়ের বয়স 7। ভাই বাবার সবার দায়িত্ব চলে আসে আবদ্ধের কাঁধে। কী করবে ভেবে পায় না আবদ্ধ। এরপরে কোনো একজনের সাহায্যে এই অন্ধকার নগরীর জালে বন্ধ হয় আবদ্ধ। এইভাবে শুরু হয় আবদ্ধের মাফিয়ার জীবন। দীর্ঘ 1 ঘন্টার উপরে শাওয়ার নিয়ে বের হলো আবদ্ধ। শরীরটা বেশ ক্লান্ত তার। কোনো মতে গিয়ে বিছানায় গায়ে হিলিয়ে দিল। ক্লান্ত লাগছে নিজেকে, মনে হয় ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু তার যে ঘুম আসবে না। প্রায় কত বছর হয়ে গেছে নিজ ইচ্ছায় ঘুমাতে পারে না সে। মদের নেশায় নিজেকে বুধ করে কয়েক ঘন্টা চোখ বন্ধ রাখে। কবে যে শান্তিতে ঘুমাতে পারবে জানা নেই তার। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে গেল আবদ্ধ। রেডি হয়ে 2 গ্লাস ওয়াইন খেয়ে নিজের লোকদের নিয়ে বেরিয়ে পড়ল। ইতালিতে পৌঁছে গাড়ি করে কথাদের বাড়িতে রওনা দিল আবদ্ধ। ঘড়িতে সকাল 11টা বাজে। দিহানের পিছু ছুটছে দিয়ার কথা। সকালে নাস্তা এখনও খাওয়াতে পারেনি দিহানকে। দিহানবাবু থামো প্লিজ, খেয়ে যাও, বলল কথা। না না, আমি খাবো না মাম্মা। দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেল কথা। আর দিহানকে জড়িয়ে ধরে ওর পেটে সুরসুরি দিতে লাগলো। হাসি তামাশা মশগুল ছিল পুরো বাড়ি। তখনই বিকট একটা শব্দে চুপ হয়ে গেল সবাই। কিছু একটা ভাঙার শব্দ পেল আর অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। বিকট শব্দে ভয় পেয়ে গেল দিহান। ভয়ে জড়িয়ে ধরল কথাকে। দিয়া আর দিহানকে ভেতরে রেখে বাইরে গেল কথা। আর দেখল প্রায় 10টার উপরে গাড়ি আর 30 জনের উপরে কালো পোশাক পরিহিত লোক। এত লোককে দেখে ভয় পেয়ে যায় কথা। তখনই মাঝের গাড়ি থেকে কালো স্যুট প্যান্ট, সানগ্লাস পরা লোক বের হয়ে আসলো। লোকটা সোজা এগিয়ে গেল দরজার কাছে। কথাকে ইগনোর করে ভেতরে যেতে নিল আবদ্ধ, কিন্তু ওর পথ আটকে দাঁড়ালো কথা আর বলল, কার কাছে যাচ্ছেন? কথার প্রশ্নে মোটেও খুশি হয়নি আবদ্ধ। শক্ত করে কথার গলা দেওয়ালের সাথে চেপে ধরল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে কথার। আবদ্ধের হাতটা সরাতে পারছে না কথা। নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে কথার।
কথার একদম কাছাকাছি গিয়ে বলল আবদ্ধ, বেশি কথা পছন্দ করি না আমি, আর আমার পথ আটকানোর অধিকার নেই কারোর। কথার গলাটা ছেড়ে দিল আবদ্ধ। মাটিতে বসে কাশতে লাগলো কথা, আর ঘরের ভিতরে পা বাড়ালো আবদ্ধ। ঘরে ঢুকে চারপাশে তাকাচ্ছে আবদ্ধ, দেখতে চাইছে ঘরে কে কে আছে। সানগ্লাসটা খুলে পাশের টেবিলে রাখলো আবদ্ধ। ওর সাথে কয়েকজন গার্ডও আসলো, সবাইকে চোখের ইশারা দিয়ে বলল পুরো ঘর খুঁজে বাকিদের বের করতে। আবদ্ধ লোকেরা পুরো ঘর খুঁজতে লাগলো। ততক্ষণে নিজেকে সামলে ঘরে আসলো কথা। আবদ্ধের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হু দ্য হেল আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং? কথার প্রশ্নের জবাব তো দূরে থাক, পাত্তাও দেয়নি আবদ্ধ। উপরের তলার সবগুলো রুম চেক করলো আবদ্ধ লোকেরা, কিন্তু কাউকে খুঁজে পায়নি তারা। মাথা নিচু করে বলল সবাই, স্যার ওপরে কেউ নেই। কাকে চাই আপনাদের? আর এভাবে না বলে ঘরের ভিতরে এসেছেন কোন সাহসে? বের হয়ে যান আমার বাড়ি থেকে, নয়তো আমি পুলিশে কল করব। লিভ মাই হাউস রাইট নাও, চিৎকার করে বলল কথা। কথার দিকে এগিয়ে গেল আবদ্ধ। ওর মুখে লেগে থাকা রক্তগুলোকে আঙ্গুলে নিয়ে আসলো আর বলল, মনে হচ্ছে একটু আগে তোমার জানটা নিয়ে নিলেই বেটার হতো, তাহলে এত জোরে চিৎকার করতে পারতে না। আবদ্ধের কথায় কিছুটা ভয় পেল কথা, কিন্তু তা প্রকাশ করল না। কথাকে পাশ কাটিয়ে চলে গেল আবদ্ধ। পাশের দরজায় কড়া নড়তে লাগলো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। দরজায় জোরে জোরে বাড়ি মারতে লাগলো আবদ্ধ। আবদ্ধের কাছে ভরকে গেল কথা, কারণ ওই রুমের মধ্যে আছে দিয়া আর দিহান। দৌড়ে আবদ্ধের কাছে গেল, আবদ্ধের বাহু টেনে দরজা থেকে সরিয়ে আনলো আর বলল, কি করছেন কি? দরজা কেন ভাঙছেন? আপনাকে বের হতে বললাম। কথার দিকে চোখ রাঙিয়ে তাকালো আবদ্ধ। ঘাটটা ডান দিক বাঁ দিক ঘুরিয়ে কথার হাত দুটোকে পেছন থেকে শক্তভাবে চেপে ধরল আর ওর লোকদের বলল দরজা ভাঙতে। আবদ্ধের কাছ থেকে ছোটার চেষ্টা করছে কথা, সবাইকে থামতে বলছে, কিন্তু কেউ শুনছে না। মুহূর্তেই দরজা ভেঙে ফেলল আবদ্ধ লোকেরা। ভেতরে গিয়ে দিয়া আর দিহানের মাথায় গান পয়েন্ট করে নিয়ে আসে আবদ্ধের সামনে। এত মানুষ আর বন্দুক দেখে ভয়ে কাঁদতে থাকে দিহান, সাথে দিয়া। মাম্মা আমার ভয় লাগছে, এনারা কারা? তোমাকে কি এরা মেরেছে? তোমার মুখে রক্ত কেন? তোমাকে ধরে রেখেছে কেন এরা? কাঁদো কাঁদো গলায় বলল কথা। দিহান, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আর তুমি ভয় পেও না। মামা আছি তো তোমার কাছে, মামা কিছু হতে দেব না তোমার। মামা উইল প্রোটেক্ট ইউ, সো ডোন্ট ক্রাই, ওকে। দিয়ান আর দিয়াকে পুরোদমে শান্ত করতে চাইছে কথা, যদিও তার নিজের মন অশান্ত। কথাকে ছেড়ে দিল আবদ্ধ। উঠে গিয়ে দিহানকে কোলে নিতে গেল, কিন্তু দিহান কিছুতে যেতে চাইছে না, অনবরত কেঁদে যাচ্ছে। জোর করে দিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধের পেছন ছুটে গেল কথা আর দিয়া। আবদ্ধের কোল থেকে দিহানকে নেওয়ার চেষ্টা করছে কথা, কিন্তু কোনোভাবে পেরে উঠছে না। দিহানকে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল আবদ্ধ, তখনই চলে আসলো পুলিশের লোকেরা। ওদের মধ্যে একজন অফিসার আবদ্ধের মাথায় বন্দুক ঠেকালো আর বলল, কথা দিহানকে ওর কোল থেকে নাও। কথাটা বলা শেষ হতে না হতেই দিহানকে কোলে নিয়ে নিল কথা। নিজের বুকের সাথে চেপে ধরল দিহানকে আর কাঁদতে লাগলো। আবদ্ধকে উদ্দেশ্য করে বলল অফিসারটা, যদি বাঁচতে চাস তবে এখান থেকে পালিয়ে যা, নয়তো সবাইকে একসাথে জেলে নিয়ে গিয়ে মারব। অফিসারের কথায় হাসলো আবদ্ধ। কপালটা একটু চুলকে বলল, অফিসার ডু ইউ নো হু আই এম? হেসে জবাব দিল অফিসার, ইয়েস আই নো, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আবদ্ধ রহমান, রাইট? আমাকে যখন চিনো তখন আমার কাজে বাধা দেওয়ার সাহস হলো কী করে? চিৎকার করে বলল আবদ্ধ। ডোন্ট শাউট, জাস্ট লিভ দ্য প্লেস। যদি অন্য কোনো কথা থাকে তবে আমার সিনিয়রের সাথে কথা বলিস। নাও গেট লস অর আই উইল শুট ইউ, বলল অফিসার। ইউ হ্যাভ টু পে ফর দিস অফিসার, ইউ মাস্ট হ্যাভ টু পে। কথাগুলো বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে। কথার দিকে এগিয়ে গেল অফিসার। কথার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ঠিক আছো কথা? মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা। ধীরে গলায় বলল, থ্যাঙ্কস এনাল, থ্যাঙ্কস এ লট, তোমার জন্য বেঁচে গেলাম আমি। ইটস মাই ডিউটি কথা, তোমাদের প্রোটেক্ট করা আমার সর্বপ্রথম ডিউটি। তোমাদের দারোয়ান আমাকে ফোন করে বলেছে যে তোমাদের বাড়িতে নাকি অ্যাটাক হয়েছে, তাই আমি চলে এসেছি। ফর নাও ইউ গাইজ আর সেফ, ডোন্ট ওয়ারি। আর আমি আজ রাতের ফ্লাইটে বুক করেছি, এখানে আর থাকবে না তোমরা, রক্সির কাছে চলে যাবে। এনাল হচ্ছে লেনার বয়ফ্রেন্ড আর পুলিশ অফিসার। কথার সাথে এনালের আর রক্সির বন্ধুর বেশ গভীর। রক্সিও একজন অফিসার, সে থাকে সুইজারল্যান্ডে। দিহানের আর বাকি সবার সেফটির জন্য ওদের রক্সির কাছে পাঠাতে চাইছে এনাল। আমাদের যেতে হবে এখান থেকে, বলল কথা। দিহানের দিকে তাকালো কথা, দেখলো চোখ বন্ধ করে আছে। একবার দুবার অনেকবার ডাকার পরও সাড়া দেয়নি দিহান। তাই দিহানকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যায় কথা আর বাকিরা। হাসপাতালের করিডোরে বসে বসে কাঁদছে কথা। এখনও জ্ঞান ফেরেনি দিহানের। ডক্টররাও কিছু বলছে না, বিভিন্ন ধরনের পরীক্ষা করছে। কিভাবে এই লোক ওদের খবর জানলো আর কি শত্রুতা আছে দিহানের সাথে?
কেন নিয়ে যেতে চাইলো দেহানকে ভেবে পাচ্ছে না কথা। একটু পর একজন ডক্টর বেরিয়ে আসলো। কথাকে নিজের কেবিনে ডাকলো। ভয়ে ভয়ে আছে কথা। কি এমন হয়েছে তার ছেলে যে ডক্টর একান্তভাবে ডেকে আনলো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কথা, ডক্টর সব ঠিক আছে তো? মিথ্যে বলবো না, আপনার ছেলে বেশি ভালো নেই, মেন্টালি ট্রমায় আছে আর অনেক বেশি ভয়ে জ্ঞান হারিয়েছে। আচ্ছা, আপনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন কি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টের কথা শুনে ভয় পেয়ে গেল কথা। আস্তে করে বলল, না না ডক্টর, কেন? না, আই থিঙ্ক ওর মাথার সাইডে একটা চোট আছে, যেটা হয়তো মায়ের পেটে থাকা অবস্থায় হয়েছিল। আমাদের করা সব পরীক্ষার রিপোর্টটা তো তাই বলছি। ধীরে গলায় বলল কথা। ওর ডেলিভারি হওয়ার আগে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়। কিছুটা চমকে গেল ডক্টর আর বলল, ওর মায়ের মানে আপনার, তাই তো? জি জি ডক্টর, ওর মা মানে আমারই হয়েছিল। কিছুটা তুতলিয়ে বলল কথা। ইয়া, ওর এই চোটের ঘা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি আর মনে হয় না কখনো হবে। আপনার ওকে সাবধানে রাখতে হবে, সব সময় হাসি খুশি রাখতে হবে, যাতে ওর মাথায় প্রেশার না পড়ে, না হলে অনেক বড় ক্ষতি হতে পারে। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছি, ওইগুলো নিয়ে আসুন, তারপর আমার সাথে দেখা করুন। ওষুধের প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো কথা। দিয়াকে দিহানের কাছে রেখে ওষুধ নিতে চলে গেল। রাস্তায় হাঁটছে আর ভাবছে কথা, যত জলদি সম্ভব দিহানকে নিয়ে পালাতে হবে এখান থেকে, নয়তো আবারও হামলা হবে ওদের উপরে। হাসপাতালের সামনে গাড়ি থেকে নামলো আবদ্ধ। নিজের লোকদের থেকে জানতে পেরেছে এইখানে ভর্তি করা হয়েছে দিল্লির ছেলেকে, তাই একবারে এখান থেকে তুলে নিয়ে যাবে বলে ভেবে নিয়েছে। লিফট দিয়ে উপরে উঠল আবদ্ধ ও তার লোকেরা। এক একজনের হাতে বন্দুক আছে। লিফট থেকে 5 তলায় নামলো আবদ্ধকে, আর লোকদের হাতে বন্দুক দেখে ভয়ে চুপসে যায় সবাই। সবাইকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে আবদ্ধের লোকেরা, যাতে কেউ চিৎকার চেঁচামেচি না করতে পারে। 5 নম্বর কেবিনে ঢুকলো আবদ্ধ। দেখলো বেডে শুয়ে আছে দিহান আর ওর পাশে বসে আছে দিয়া। আবদ্ধকে দেখে ভয় পেয়ে যায় দিয়া, সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। দিয়াকে চুপ করানোর জন্য দিহানের মাথায় বন্দুক চেপে ধরে আবদ্ধ ভয়ে চুপসে যায় দিয়া। দিহানের হাতের স্লাইন খুলে কোলে করে বেরিয়ে যায় আবদ্ধ, আর পেছনে আবদ্ধের গার্ডেরা ধরে নিয়ে যায় দিয়াকে। লিফট থেকে নেমে গাড়িতে বসে আবদ্ধ ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। ফুল স্পিডে গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। চারপাশে ধুলো উড়িয়ে মুহূর্তেই চলে যায়। ওষুধ নিয়ে ফিরছিল কথা। গাড়ি স্পিডে সাইডে হয়ে যায়। মনে মনে অসংখ্য গালিগালাজ করতে থাকতে লাগলো ড্রাইভারকে। ওষুধ নিয়ে একবারে দিহানের কেবিনে যায় কথা, কিন্তু সেখানে গিয়ে না দেখতে পায় দিহানকে, না দেখতে পায় দিয়াকে। স্যালাইনের সিরিজটা বেড সাইডে ঝুলছে, চিৎকার করে কাঁদছে কথা, আর দিহান আর দিয়াকে ডাকছে। দৌড়ে রিসেপশনিস্টের কাছে গেল কথা। কেঁদে কেঁদে বলল, আমার বাচ্চা কোথায়? কোথায় আমার দিহান? কোথায় শিফট করেছেন ওকে? আর দিয়া কোথায়? কোথায় আছে ওরা? জলদি বলুন। কি হলো, জবাব দিচ্ছেন না কেন? হ্যাঁ, আমার বাচ্চাকে না পেলে কাউকেই ছাড়বো না আমি। কথার হাতে একটা কার্ড ধরিয়ে দিল একটা নার্স। কার্ডটা খুলে দেখলো একটা হোটেলের নাম লেখা, আর সাইডে লেখা, প্লিজ টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কার্ডটাকে দুমড়ে মুচড়ে ফেললো কথা। সে বুঝতে পেরেছে আজ সকালে লোকটাই এই কাজ করেছে। এনালকে ফোন করে বলে দিয়েছে হোটেলের নাম, আর সে নিজেও চলে গেছে। 67 নাম্বার রুমে বসে আছে আবদ্ধ। ইতালির সব থেকে নামি হোটেলে এসেছে সে। সোফার উপরে পা তুলে বসে ড্রিঙ্কস করছে আর প্রহর গুনছে কথার আশার। পাশের বেডরুম আছে দিয়া আর দিহান। একে একে 5টা বোতল শেষ করেছে আবদ্ধ। 6 নাম্বার বোতল শেষ করার আগে মুহূর্তে চলে আসে কথা। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে সে। মদের গ্লাসটা বারবার ঘোরাচ্ছে আবদ্ধ। গ্লাসটার দিকে এক নজরে তাকিয়ে আছে। মনে হচ্ছে গ্লাসের মধ্যে দামি কিছু আছে। রাগে রুমের ভিতরে ঢুকলো কথা। আবদ্ধের হাত থেকে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আবদ্ধের কলার চেপে ধরে দাঁড় করিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিল। কথা এত জোরেই থাপ্পড় দিয়েছে যে তার নিজের হাত জ্বলে যাচ্ছে। আর না জানি আবদ্ধের অবস্থা কি হয়েছে। আবদ্ধের লোকেরা সবাই বন্দুক চেপে ধরল কথার মাথায়। তারা শুধু আবদ্ধের চোখের পলক পড়ার অপেক্ষায় আছে। তাহলে মুহূর্তের মধ্যে গুলিতে জ্বালাফালা করে দেবে কথার পুরো শরীরকে। হাতের ইশারা দিয়ে সবাইকে সরতে বলল আবদ্ধ। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে তার। পুরো শরীরের রক্ত গরম হয়ে আছে। তার ইচ্ছে করছে কথাকে জ্যান্ত গরম তেলে ভাজতে, তার উপর লবণ মরিচ ছিটিয়ে দিতে, কিন্তু তবে তো একেবারে মরে যাবে। এতে ওর প্রতিশোধ নেওয়া হবে না, তাই নিজেকে সামলে রাখাটাকে বেটার মনে করছে। রাগে ফোপাচ্ছে কথা। জোর গলায় বলল, আমার ছেলে কোথায়? কোথায় রেখেছেন ওকে? ওকে আর দিয়াকে ফিরিয়ে দিন আমার কাছে, নয়তো আপনি ভাবতে পারবেন না আমি কি করতে পারি। আবদ্ধের জবাব না পেয়ে আবারও মারতে হাত বাড়ালো কথা, কিন্তু এবার কথার হাড় আর গলা দুটোই চেপে ধরেছে আবদ্ধ। কথার গলা ধরে মাটি থেকে কিছুটা উপরে উঠিয়ে সোফায় আছাড় মারল আবদ্ধ। ব্যথায় চিৎকার দিয়ে উঠল কথা। কথার উপরে উঠে ওর গলা আবারও চেপে ধরল আর বলল,
আমাকে মারার অধিকার কারণ নেই, তাই নেক্সটে এই ভুল হলে তোমার ছেলেকে মেরে দেব। আই হোপ তুমি। কথাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আবদ্ধ। পাশে সোফায় বসিয়ে নিজের শার্টের কলার ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ল। সোফায় শুয়ে কাঁদছে কথা। নিজের ব্যথা ভুলে উঠে বসলো আর বলল, দেখুন, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করছেন না। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আপনাদের কাউকে ছাড়ব না আমি। চিৎকার দিয়ে কথাগুলো একদমে বলে গেল কথা। বাঁকা হাসি হাসলো আবদ্ধ। বসা থেকে উঠে বন্দুকটা কথার বুক পয়েন্ট করলো আর বলল, এটা আমার দুনিয়া। এখানে কাকে ছাড়বো আর কাকে মারবো এইসব ঠিক করার মালিক শুধু এই আবদ্ধ রহমান। তাই সাউন্ড যেন বেশি না হয়, নয়তো তোমার ছেলে বলেই হাসতে লাগলো আবদ্ধ। ভয় কিছুটা চুপসে গেল কথা, কারণ তার উইক পয়েন্ট তার ছেলে। এখন আবদ্ধের কাছে মাথা গরম করে কোনো লাভ হবে না, সেটা সে জানে। আর কোনো পুলিশও তাকে সাহায্য করবে না, এটাও তার জানা আছে। কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আবদ্ধ রহমান কারো সাহস নেই তার বিরুদ্ধে যাওয়ার। ভয় কেঁদে দিল কথা। আবদ্ধের কলার চেপে বলল, আমার ছেলে কী ক্ষতি করেছে আপনার? হ্যাঁ বলুন। যা করার করেছে ওর বাবা, তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছেন? ও তো মাসুম বাচ্চা। ওকে শাস্তি দিতে আপনার কষ্ট হবে না? হাউ ক্যান ইউ বি সো হার্টলেস? কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ইয়েস, আই অ্যাম হার্টলেস। দ্য হোল ওয়ার্ল্ড নো দ্যাট আবদুর রহমান ইজ হার্টলেস। নিজেকে ঠান্ডা করতে চাইছে কথা। চোখের পানি মুছে বলল, আমার ছেলে কোথায়? বলছি, তার আগে ড্রিঙ্ক সার্ভ করো আমার জন্য, বলল আবদ্ধ। আবদ্ধের দিকে চোখ রাঙিয়ে তাকালো কথা। ইচ্ছে করছে ওয়াইনের বোতলটা ওর মাথায় ভেঙে দিতে, কিন্তু আফসোস, চাইলেও এমনটা করতে পারবে না সে। একটা বড় নিঃশ্বাস ফেলে ওয়াইনের বোতলটা হাতে নিল কথা। গ্লাসের মধ্যে ঢেলে আবদ্ধের সামনে দাঁড়ালো আর বলল, আপনার ড্রিঙ্ক। কথার হাত থেকে গ্লাসটা নিল আবদ্ধ। একটু খেয়ে বাকিটুকু নিয়ে ফেলে দিল। বলল, ড্রিঙ্ক কিভাবে বানাতে হয় জানো না? দিলের কি কোনোদিন তোমায় ড্রিঙ্ক বানাতে দেয়নি নাকি? নিজের হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করলো কথা। ধীরে সুরে বলল, দিলের বাসায় কোনোদিন ড্রিঙ্ক করতো না। কপালে আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে হাসতে লাগলো আবদ্ধ। বলল, দিলের এত ভালো হয়ে গিয়েছিল? নট ব্যাড, বাট আমি ভালো না। পারফেক্ট ড্রিঙ্ক না বানাতে পারলে তোমার ছেলের সাথে দেখা করতে পারবে না। সো মেড এ স্ট্রং অ্যান্ড বেটার ড্রিঙ্ক। ড্রিঙ্ক মাই ফুড। পারলে তোকে বিষ খাইয়ে মেরে দিতাম। ইউ ব্লাডি ফুল, মনে মনে ভাবছে কথা। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কেন দেখছো? ড্রিঙ্ক বানাতে বলেছি তোমায়, আমাকে না। সো হারি আপ। এই হোটেলের বার কোথায় জিজ্ঞেস করলো কথা। আমার রুমেই আছে বার। সিট আপ, লুক অ্যাট ইউর লেফট সাইড, বলল আবদ্ধ। ঘুরে দাঁড়ালো কথা। দেখলো রুমের কোনায় জানালার পাশে বেশ বড় সড়ো বার সেট আপ। নিজের শার্টের হাতা ফোল্ড করে বাড়ির ভেতরে ঢুকলো কথা। চারপাশে ঘুরে ঘুরে দেখছে কথা। সব ড্রিঙ্কসগুলো বেশ হাই কোয়ালিটির অ্যান্ড এক্সপেন্সিভ। একের পর এক বোতল হাতে নিয়ে দেখছে কথা। ভেবে পাচ্ছে না কোনটা দিয়ে বানাবে ড্রিঙ্ক। সোফায় বসে এসব দেখছে আবদ্ধ আর হাসছে। সে তো জানে দিলেরের ওয়াইফের এসব বানাতে অভ্যেস নেই, তাই ইচ্ছে করে ড্রিঙ্ক বানাতে দিয়েছে যাতে সে এটা দেখতে পারে ছেলের জন্য কত দূর যেতে পারে এ মেয়ে, আর ছেলের জন্য কি কি করতে পারে। গ্লাসে করে আবদ্ধের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে কথা। গ্লাসটা টেবিলে রেখে হাতের দিয়াশলাইটে দিয়ে গ্লাসের উপরে আগুন জ্বালিয়ে সাথে সাথে নিভিয়ে দেয়। কথার দিকে তাকায় আবদ্ধ। সে ভেবে পাচ্ছে না কথা প্রফেশনাল বার ওয়েটারদের মতন করে কি করে আগুন জ্বালালো। কথার দিকে ভ্রুকুচকে তাকালো আবদ্ধ। জিজ্ঞেস করলো, এটা কোথা থেকে শিখেছো তুমি? ড্রিঙ্ক করতে চেয়েছেন তাই বানিয়ে এনেছি, আর বেশি কিছু বলতে বাধ্য নই আমি। গ্লাসটা হাতে নিল আবদ্ধ। এক নজর তাকিয়ে পুরোটা একদমই গিলে নিল। গ্লাসটা সাইডে রেখে কাশতে লাগলো আবদ্ধ। বুকটা ঘষতে লাগলো। সাইডে দাঁড়িয়ে হাসছে কথা, মনে মনে বলছে, খা জনমের ড্রিঙ্ক। কাশি থামিয়ে কথার দিকে তাকালো আবদ্ধ আর বলল, এটা তো স্পিরিটুস স্টোস্কি, বলেই হাসলো কথা। কথার মুখের দিকে তাকালো আবদ্ধ। বলল, তুমি কি করে জানলে এর নাম? সেটা জেনে লাভ নেই আপনার। ওইটা আপনার জন্য স্পেশালভাবে বানিয়েছি আমি, উইথআউট ওয়াটার অ্যান্ড লেমন, শুধু আইস দিয়েছি। আপনি বলেছিলেন স্ট্রং ড্রিঙ্ক বানাতে, আর এটাতে 96% অ্যালকোহল আছে। শুধুমাত্র হাই রেঞ্জের ড্রাঙ্কার এটাতে খেতে পারবে। আপনার চেহারা বলে দিচ্ছি আপনি প্রচণ্ড ড্রিঙ্ক করেন। আবার যেহেতু আপনি নিজেই বললেন যে আপনি হার্টলেস, তাই ভাবলাম কেনই বা আপনাকে লেমন আর ওয়াটার দিব, আইসও দিতাম না। পরে ভাবলাম আইসটা না দিলে ভালো লাগবে না, তাই দিয়ে দিলাম। কথার উত্তরে বেশ চমকে গেছে আবদ্ধ। আর তার লোকেরা এই মেয়ে কী করে ড্রিঙ্কের ব্যাপারে এত কিছু জানলো? আসলে এতে 96% অ্যালকোহল আছে। খুব স্ট্রং ওয়াইন এটা। পানিসহ খেলেও বুকে প্রচণ্ড জ্বালা হয়। আর তারটাতে তো শুধু ড্রিঙ্ক ছিল, যার জন্য শ্বাস নিতেও কষ্ট হয়েছিল আবদ্ধের। এর আগে এটা 3-4 বার খেয়েছিল আবদ্ধ, কিন্তু পানি আর লেবু সহ, তাই তেমন বেশি খারাপ লাগেনি। এই মেয়ে অনেক রহস্যময়ী, মনে মনে ভাবছে আবদ্ধ।
আমি বানিয়েছি আপনার ড্রিঙ্ক। এবার আমার ছেলের সাথে আমি দেখা করতে চাই বলল কথা। পাশের রুমেই আছে তোমার ছেলে। আবদের কথা শুনে দৌড়ে পাশের রুমে গেল কথা। দেখলো বিছানায় শুয়ে আছে দিহান আর ওর পাশে বসে আছে দিয়া। দিহান আর দিয়াকে দেখে কলিজায় পানি ফিরে আসলো কথার। বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল ওদের দিকে। কথাকে দেখে কেঁদে দিল দিয়া। খুব শক্ত করে জড়িয়ে ধরল। বলল, আপু তুমি এসেছো? আমি না খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো ওরা আমার আর দিহানের মাথায় গান পয়েন্ট করেছিল। আমি আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। দিয়ার মাথায় হাত বোলালো কথা। বলল, এখন আর ভয় নিয়ে এসে গেছি তো আপু, কিছু হবে না। তোমার আর না কিছু হবে দিহানের। আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছে দিয়া এসবে অভ্যস্ত নয় সে। যদিও তার ভাই মাফিয়া ছিল, সে সব সময় হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, তো এসব লোক বন্দুক দেখে ভয় পেয়ে গেছে সে। দিয়াকে শান্ত করে দিহানের কাছে গেল কথা। বিছানার মাঝে শুয়ে আছে, তার পিচ্চিটা পরনে এখন হাসপাতালের জামা। কথার মনে হচ্ছে এই কয়েক ঘন্টায় অনেক শুকিয়ে গেছে দিহান। যে ছেলেটা সারাদিন ছুটাছুটি হই হুল্লোড় করে পুরো ঘরকে মাতিয়ে রাখত, সে ছেলে আজ বিছানায় শুয়ে আছে। ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না কথা। দিহানকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে কথা। মনে মনে বলছে, বাবা তোর মা এসে গেছে তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে। সরি তখন ওইভাবে তোকে ফেলে যাওয়ার জন্য। দিয়ানকে কোলে নিয়ে আর দিয়ার হাত ধরে রুমের বাইরে চলে আসলো কথা। সোফায় বসা ছিল আবদ্ধ। কথাকে দেখে উঠে ওর সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা জেনে লাভ নেই আপনার। ব্যাস এতটুকু জেনে রাখুন, এখন আপনার থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছি, যেখানে চাইলেও আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবেন না আপনি, বলল কথা। এক গালে হাসলো আবদ্ধ। বলল, আমার কাছ থেকে ছাড়া পাওয়াটা সহজ ব্যাপার না। চোখ দিয়ে নিবিড়কে কি যেন একটা ইশারা করলো আবদ্ধ। মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিবিড়। কথার সামনে এসে দাঁড়িয়ে জোর করে দিহানকে কথার কোল থেকে নিতে চায়। দিহানকেও আরও শক্ত করে ধরে কথা নিবিড়কে উদ্দেশ্য করে বলে, ডোন্ট টাচ মাই চাইল্ড। কিন্তু তবুও থামছে না নিবিড়, কথার সাথে হাতাহাতি শুরু করে দিয়েছে। নিজের হাতটা মুষ্টি করে নিবিড়ের গালে ঘুষি দিল কথা। একটু পিছিয়ে জোরে লাথি মারল নিবিড়ের পেটে। কিছুটা দূরে গিয়ে পড়ল নিবিড়। পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যথা যে পেয়েছে পুরোপুরি বোঝা যাচ্ছে ওর চেহারা দেখে। চিৎকার করে বলল কথা, আমি যখন বলেছি ডোন্ট টাচ মাই চাইল্ড তখন শোনা উচিত ছিল। নেক্সট ডে এমন কিছু করলে আরও বেশি খারাপ হয়ে যাবে। হাতে তালি দিতে লাগলো আবদ্ধ। বলল, নট ব্যাড, ফাইনালি আমাকে টক্কর দেওয়ার মতন কাউকে পেয়েছি মনে হচ্ছে। এই খেলায় বেশ মজা হবে। আবদ্ধের কথার পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল কথা। তখনই কথার মাথার বন্দুক ধরল আবদ্ধ। বলল, আমি বলেছি আমার ইচ্ছে ছাড়া কোথাও যাওয়া পসিবল না, তবুও কেন বৃথা চেষ্টা করছো? নিজের কপালের একদম মাঝে বন্দুকটা ধরল কথা। বলল, যদি মারার ইচ্ছে করে তবে মেরে দিন, তার বদলে দিহানকে আর দিয়াকে ছেড়ে দিতে হবে। এসব তুমি কি বলছো আপু? উনি অনেক খারাপ, সত্যি সত্যি মেরে দিবে। তোমায় ভয়ে ভয়ে বলল দিয়া। ও অনেক সাহস আছে তোমার। এখান থেকে যদি যেতে চাও তবে পেপারসগুলো সাইন করে চলে যাও, বলল আবদ্ধ। কিসের পেপারস? আগে সোফায় বসো, তারপর দেখাচ্ছি। সোফায় গিয়ে বসলো কথা আর ভাবতে লাগলো কিসের পেপারসে সাইন চাই লোক। কথার সামনে পেপারসগুলো রাখলো আবদ্ধ। বলল, এখানে সই করে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো। পেপারসগুলো হাতে নিল কথা। একে একে সবগুলো পেপারস পড়লো। অবাক হয়ে বলল, এগুলো তো প্রপার্টির পেপারস। এগুলো প্রপার্টি পেপারস। আর এতে লেখা আছে দিহানের যত সম্পত্তি আছে সব আমার নামে দিয়ে দিয়েছো তুমি। মুরু কুচকে তাকালো কথা। বলতে লাগলো, এই সামান্য জিনিসের জন্য এত নাটক করে কি আদৌ জরুরি ছিল? আমার ছেলের জন্য এর থেকেও বেশি কিছু করতে রাজি আছি আমি। এমন হাজারো সম্পত্তি আমার ছেলের নামে দান করতে হাত কাঁপবে না আমার। কলমটা নিয়ে পেপারে সই করলো কথা। মুচকে এসে বলল, আশা করছি নেক্সটে কোনো দিন দেখা হবে না আমাদের। উঠে চলে যাচ্ছিল কথা। দরজার কাছাকাছি গিয়ে থেমে গেল আবদ্ধের ডাকে। মিসেস কথা, আরও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি। এখানে আরও একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম আমি। এই পেপারসে এটাও লেখা আছে, তুমি দিহান আর দিয়া সবাই আমার কাছে নিজেকে বন্ধক রেখেছ, তাই আমি না চাওয়া অবধি কোথাও যেতে পারবে না তোমরা। আবদ্ধের কথা বড় রকমের ঝটকা খেলো কথা আর দিয়া। রেগে মেগে বলল, এমন কোনো কিছু লেখা নেই পেপারে। আমি নিজে সব ভালো মতন চেক করে সই করেছি। খানিকটা হাসলো আবদ্ধ। বলল, বিশ্বাস না হলে নিজেই চেক করে নাও। দিয়ানকে দিয়ার কোলে দিয়ে আবদ্ধের কাছ থেকে পেপারগুলো নিয়ে পড়তে লাগলো কথা। দেখলো সত্যি লেখা আছে, কিন্তু সে তো সবগুলো পেপার পড়েই সই করেছিল। তবে কি এই লোকটা পেপারটা কোনোভাবে রেখে দিয়েছিল? আবদ্ধের কলার চেপে ধরলো কথা। বলল, হাউ ক্যান ইউ প্লে সাচ ব্যাড ট্রিক্স? হাসলো আবদ্ধ। বলল, এটা তো সবে শুরু। পেছনে ফিরে দেখো, বাকি খেলা তো সেখানে হচ্ছে। পেছনে ফিরে তাকালো কথা। দেখলো দিয়া আর দিহানের মাথায় বন্দুক ধরে আছে আবদ্ধ লোকেরা। আস্তে আস্তে আবদ্ধের কলার ছেড়ে দিল কথা। এগিয়ে যেতে নিল
ওদের দিকে পেছন থেকে কথাকে টেনে ধরল আবদ্ধ। কথার কানে ফিসফিসিয়ে বলল, ওদেরকে বাঁচাতে চাইলে ধরা দাও আমার কাছে। 2 ঘন্টা সময় দিলাম, সবার জামা কাপড় নিয়ে চলে আসো এখানে, ততক্ষণে ওরা আমার কাছেই থাকবে। 2 ঘন্টার মধ্যে যদি ফিরে না আসো তবে আর কখনো দেখা পাবে না ওদের, আর ভুল করেও চালাকি করার চেষ্টা করবে না, তবে মেরে দেব ওদেরকে। কথা বুঝে গেছে বড়সড় একটা জালে ফেসে গেছে সে। এখান থেকে বের হতে হলে এর মতন করে ভাবতে হবে। আমি 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি তার আগে দিহানকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ওর মেডিসিনের দরকার। ফোনটা দিয়ে ডক্টরকে ফোন দিল আবদ্ধ। মিনিট 5-এর মধ্যে কয়েকজন ডক্টর এসে দিহানকে দেখে মেডিসিন দিয়ে গেল। দিহানের হাত ধরে বসে আছে কথা, এক দৃষ্টিতে চেয়ে আছে তার ছেলের দিকে। বারবার শরীরটাকে ছুঁয়ে দেখছে। কথার সামনে দাঁড়িয়ে বলল আবদ্ধ, আর 1 ঘন্টা 10 মিনিট সময় আছে তোমার কাছে। দিহানকে ছেড়ে উঠে দাঁড়ালো কথা, আবদ্ধের সামনে দাঁড়িয়ে বলল, আপনি চাইলেই জোর করতে পারেন আমার সাথে, কিন্তু আপনি যা যা চাইবেন তার সব যে পেয়ে যাবেন তা কিন্তু হবে না। কথা নাম আমার, অন্য সবার মতো না আমি। যে খেলা আপনি খেলতে চাইছেন সেটাতে আপনাকে হারাবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছে কথা। পাগুলো যেন তার চলছে না। এতটা বছর দিহানকে লুকিয়ে নিজের বুকের মাঝে রেখেছে, আর আজকে অন্যের কাছে রেখে দিয়ে এসেছে। সে তো জানেও না তাকে আর তার ছেলেকে নিয়ে কোথা যাবে লোকটা। যত যাই হোক না কেন, দিয়ানা আর দিয়াকে প্রোটেক্ট করতেই হবে। নিজের চোখের পানি মুছে নিল কথা। নিজের মনকে শক্ত করে বলল, ইউ কান্ট বি উইক কথা, ইউ হ্যাভ টু ফাইট ফর ইউর চাইল্ড। ফোন বাজছে, কথার ফোনটা হাতে নিয়ে দেখলো এনাল ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলো কথা, ধীর গলায় বলল, হ্যালো। কথা, কোথায় তুমি? আমি আমার টিম নিয়ে হোটেলে পৌঁছে গেছি, তুমি আসলেই আমরা টিম প্ল্যান শুরু করব। অস্ফুট গলায় বলল কথা, তার প্রয়োজন নেই, ওর যা করা সব করে ফেলেছে। কথার কথা শুনে কিছুটা ভরকে গেল এনাল। বলল, কি হয়েছে কথা, সব ঠিক আছে তো? দিহান দিয়া ঠিক আছে তো? কিছু ঠিক নেই, ওই লোক সব শেষ করে দিয়েছে, ও নিয়ে গেছে আমার দিহানকে। কাঁদতে কাঁদতে বলল কথা। হে কথা, ডোন্ট ক্রাই, ওকে? আমি যেভাবেই হোক খুঁজে বের করব তোমার দিহান আর দিয়াকে। প্লিজ স্টপ ক্রাইং। তুমি পারবে না এনাল, ওই ক্রিমিনালটা আমাকে দিয়া আর দিহানকে মেরে ফেলার হুমকি দিয়েছে। চিন্তিত হয়ে বলল এনাল। তবে কি তুমি জানো ওরা কোথায়? ওরা হোটেলে আছে, আর ওই লোকটা আমাকে বলেছে আমি যেন জামা কাপড় নিয়ে 1 ঘন্টার মধ্যে ওর কাছে চলে যাই, না হলে আমি আর কখনো দেখতে পারবো না ওদেরকে। তারপর একে একে সব ঘটনা এনালকে বলল কথা। দ্যাট ব্লাডি ক্রিমিনাল, ওকে তো কিছুতেই ছাড়বো না আমি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দিয়া আর দিহানকে নিয়ে আসছি। অনেক রেগে বলল এনাল। না এনাল, কিছু করবে না তুমি, তোমার জানা নেই কতটা খারাপ ওই লোকটা। এর চেয়ে বরং আমি তোমাকে অন্য প্ল্যান বলছি, পারলে সেটা করো, বলল কথা। তোমার কি কোনো প্ল্যান আছে? একে একে এনালকে সব প্ল্যান বুঝিয়ে বলল কথা। এরপর ফোনটা রেখে ট্যাক্সি করে বাসায় গেল। সব কিছু গুছিয়ে নিয়ে আবারও রওনা দিল। মনে মনে ভাবছে, কথা যেভাবে প্ল্যানটা ভেবে রেখেছি সেটা ভালো মতন এক্সিকিউট করলেই হবে। আবুদের দেওয়া টাইমের আগে পৌঁছে গেল কথা। সব কিছু নিয়ে হোটেল রুমে চলে গেল। দিহানকে কোলে নিল কথা, আর দিয়ার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। পেছনে আবদ্ধের লোক, আর আবদ্ধ হোটেলের বাইরে 5টা গাড়ি দাঁড়িয়ে আছে, কে কোন গাড়িতে যাবে ঠিক করছে। আবদ্ধ একেবারে প্রথমটাতে কথা, আর বাকিরা বসবে, সাথে নিবিড় আর 2জন গার্ড। এর পরেরটাতে আবদ্ধ আর কয়েকজন গার্ড, আর বাকিগুলোতে আবদ্ধের লোকেরা বসবে। লাগেজগুলো গাড়িতে রেখে দিল। নিবিড় ভেতরে বসতে বলল দিয়া, দিহান আর কথাকে। চারপাশে ভালো মতন চোখ বোলালো কথা। ফোনে কথা বলছে আবদ্ধ আর ওর বাকি লোকেরা। গাড়িতে ওঠা ব্যস্ত, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দিয়া আর দিহানকে ভেতরে বসালো কথা। দিয়াকে বলল দিহানকে শক্তভাবে চেপে ধরে বসতে। ড্রাইভিং সিটে বসতে গিয়েছিল নিবিড়, সাইড থেকে কথা এসে ধাক্কা দিয়ে ফেলে দিল নিবিড়কে, আর নিজে দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। স্যার, ওরা পালাচ্ছে বলে চিৎকার করলো নিবিড়। গাড়ির শব্দে আর নিবিড়ের চিৎকারে ঘুরে দাঁড়ালো আবদ্ধ। দেখলো নিচ থেকে উঠছে নিবিড়, আর গাড়ি চলে যাচ্ছে। আবদ্ধের বুঝতে সময় লাগেনি যে কথা পালাচ্ছে। গাড়ির পেছনে ছুটতে গেল আবদ্ধ, আর ওর লোকেরা তখনই এনালের টিমদের নিয়ে চলে আসে। সবার মাথায় বন্দুক ধরে। তার মানে এটা প্ল্যান ছিল। ওই মেয়ের ওকে ভালো মতন বুঝিয়েছিলাম কোনো রকমের চালাকি না করতে, বাট ও শুনেনি, তাই এবার ওকে কেউ বাঁচাতে পারবে না, মনে মনে ভাবছে আবদ্ধ। বলেছিলাম না আমি থাকতে তুমি কথার আর ওর পরিবারের কিছু করতে পারবে না। এবার বিশ্বাস হলো তো? তোমাকে জেলে পচিয়ে মরতে হবে। বেশ মজা বলেই হাসলো এনাল। চোখ রাঙিয়ে এনালের দিকে তাকালো আবদ্ধ। এনালকে জোরে কয়েকটা ঘুষি মেরে দৌড়ে গেল মেন রোডের দিকে। এনাল আর কয়েকটা অফিসার আবদ্ধের পেছনে ছুটতে লাগলো। যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে যাচ্ছে কথা। যেভাবেই হোক এয়ারপোর্টে পৌঁছাতে পারলেই
হবে সেখান থেকে সোজা সুইজারল্যান্ডে চলে যাবে রক্সির কাছে। গাড়ি চলছিল তখনই কিছু একটা এসে ছুঁড়ে পড়ল সামনের দিকের কাজটায়। গাড়ির কাজটা ভেঙে গেল আর জোরে গাড়ি ব্রেক করলো কথা। আসলে কথাদের গাড়িকে দেখে রাস্তায় পড়ে থাকা রড ছুঁড়ে মেরেছিল আবদ্ধ। তখনই গাড়ির সামনে দাঁড়ালো আবদ্ধ। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে আবদ্ধ। গাড়ির দরজা টানতে লাগলো জোরে জোরে। ভেতর থেকে লক করা দেখে খুলতে পারছে না সে। গাড়ির জানালায় ঘুষি মারতে লাগলো আবদ্ধ। আবদ্ধের কাজে কথাও অনেকটা ভয় পেয়ে গেল। কথা সিট বেল্ট খুলে পেছনে গেল, দিয়াকে বলল দিহানকে নিয়ে পালাতে। কয়েকটা ঘুষি মারার পর জানালা ভেঙে গেল। ভয় পেয়ে কেঁদে দিল দিয়া। বলল, আপু বাঁচাও আমাদের। দরজা খুলে দিয়াকে বের করে দিল কথা আর গাড়ির ভিতরে ঢুকে গেল আবদ্ধ। আবদ্ধকে দেখে বাইরে বের হতে গেল কথা, কিন্তু তার আগে কথার পা টেনে ধরল আবদ্ধ। সামনে থেকে পেছনে গিয়ে কথার উপর চেপে বসলো। এক হাত দিয়ে কথার গলা চেপে ধরল আর বলল, আমি বলেছিলাম কোনো রকমের চালাকি না করতে, বাট ইউ ডেয়ার টু প্লে উইথ মি। হ্যাঁ, ইউ রিয়েলি ডেয়ার। এবার বোঝো আমার সাথে খেলার মজা কি, বলে আরও শক্ত করে চেপে ধরল কথার গলা। দম বন্ধ হয়ে যাচ্ছে কথার। আবদ্ধকে খামছে থাপড়াচ্ছে, কিন্তু তবুও ছাড়াতে পারছে না। অবশেষে হাঁটু দিয়ে শক্তভাবে আবদ্ধের পেটে মারল। কিছুটা উঠে বসলো আবদ্ধ। সেই সুযোগে গাড়ি থেকে বেরিয়ে গেল কথা। মাটিতে পড়ে কাশতে লাগলো, কোনো মতে উঠে পালাতে লাগলো। গাড়ি থেকে নেমে গেল আবদ্ধ। রাগে শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটা সহজে মানবে না, একে আরও জ্বালিয়ে মারতে হবে। কথার পেছনে ছুটতে লাগলো আবদ্ধ। আজ এই মেয়েকে পেলে একদম জানে মেরে ফেলবো। ছুটতে ছুটতে এনালের কাছে এসে পড়ল কথা। কথাকে এইরকম রক্তমাখা অবস্থায় দেখে ভয় পেয়ে যায় এনাল। কোনো মতে সামলায় নিজেকে। কথাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কথার। কোনো মতে এনালকে বলল, দিয়া আর দেহানকে বাঁচাও। নিজের টিম মেম্বারদেরকে খোঁজার জন্য পাঠিয়ে দিল এনাল। কথাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা বলছে, বাট কথা যাবে না বলে দিয়েছে। দিয়া আর দেহানকে নিয়ে কথা আর এনালের সামনে দাঁড়ালো আবদ্ধ আর ওর লোকেরা। আবদ্ধের হাতে বন্দুক, যা দেহানের মাথায় ঠেকিয়ে রেখেছে। ভয়ে একদম কুকড়ে গেছে কথা। কেঁদে কেঁদে বলল, ছেড়ে দিন না ওকে। আই এম সরি ফর এভরিথিং। ভুল যেহেতু করেইছ, তাই শাস্তি হিসেবে ওকে মেরে দেব। রাগী গলায় বলল আবদ্ধ, না না প্লিজ না, আমি হাত জোর করছি, ওকে কিছু করবেন না। যা করার আমাকে করুন, তবুও ছেড়ে দিন ওদের। কথা, তুমি ওর কাছে হাত জোর করবে না। আমি থাকতে ধ্যানের কিছু হবে না। আমার টিম মেম্বার্সরা এখনই এসে পড়বে, বলল এনাল। ওরা এখন আর কিছু করতে পারবে না, ইনফ্যাক্ট তুমিও পারবে না, বলল নিবিড়। তখনই এনালের ফোন আসলো। ফোনটা তার বড় অফিসারের। ফোনটা রিসিভ করে কথা বলল এনালের সঙ্গে, কিন্তু অফিসারের কথা শুনে বেশ চমকে গেল এনাল। কারণ তার স্যার বলেছে এখনই তার সাথে দেখা করতে আর আবদ্ধের বিরুদ্ধে কোনো রকমের স্টেপ না নিতে। নিজেকে বেশ অসহায় মনে হচ্ছে এনালের। সে তো ভেবেই পাচ্ছে না স্যার তাকে এমন একটা অর্ডার দিতে পারে। কিন্তু না, যাই হোক না কেন, কথাকে একা ছাড়বে না সে। দরকার হলে ডিউটি আর বড় অফিসারের অর্ডার অমান্য করবে, তবুও কিছু যায় আসবে না আমার। কি হলো, তোমার বড় অফিসারের ফোন ছিল বুঝি? বলেই হাসল নিবিড়। আমি একজন অফিসার হওয়ার আগে কথার ফ্রেন্ড আর ভাই হই, তাই ওকে সেভ করার জন্য যে কোনো ধরনের কাজ করতে রাজি আছি, বলল এনাল। এনালের হাত ধরল কথা। বলল, আমার জন্য এত কিছু করা লাগবে না, আমি ঠিক সবটা সামলে নিব, সো ডোন্ট ওরি ফর মি। বাট কথা, এর সাথে পারবে না তুমি। আমি সেভ করব তোমার, জাস্ট ট্রাস্ট মি, ওকে? আই ট্রাস্ট ইউ এনাল, বাট এটা আমার লড়াই, আমি একাই এটা করব, আর খুব জলদি ফিরে আসবো তোমাদের কাছে। এক পা দুপা করে আবদ্ধের দিকে এগিয়ে গেল কথা। কপাল বেয়ে রক্ত পড়ছে তার, হাত পাও ছিলে গেছে, জামার বিভিন্ন জায়গা ফেটে গেছে, গলায় 5 আঙ্গুলের ছাপ বসে আছে। আবদ্ধের সামনে এসে দাঁড়ালো কথা। বলল, আমি তৈরি আপনার সাথে যাওয়ার জন্য। সবাইকে গাড়িতে উঠতে বলল আবদ্ধ। কথার সাথে এবার সে নিজে বসেছে, যাতে এই মেয়ে আর পালানোর চেষ্টা না করতে পারে। কথার পাশাপাশি বসেছে আবদ্ধ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। আজকে অনেক বেশি ক্লান্ত লাগছে তার। কথাদের গাড়ির চোখের আড়াল হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা এনাল বলল, আমি বাঁচাবো তোমায়, আমি অবশ্যই বাঁচাবো তোমাকে, তাও খুব শীঘ্রই, জাস্ট ওয়েট ফর মি। সামনের সিটে বসা নিবিড় বলল, স্যার আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে। নিবিড়ের কথায় নিজের হাতের দিকে তাকালো আবদ্ধ। সাথে কথাও দেখলো হাতের উপরের দিকটা অনেক কেটে গেছে আর সেখান থেকে রক্ত পড়ছে। রক্ত দিয়ে কথার প্যান্ট ভিজে গেছে, যা এতক্ষণ কেউ খেয়াল করেনি। নিজের হাতটা সরিয়ে নিল আবদ্ধ। বলল, আমার কিছুর দরকার নেই, আপনি বন্ধ হয়ে যাবে রক্ত। নিজের প্যান্ট মুছতে লাগলো কথা, যার জন্য তার হাতেও আবদ্ধের রক্ত লেগে গেছে। মনে মনে ভাবছে কথা, এর রক্ত এর মতো নিকৃষ্ট, একবার লেগে গেছে তাই উঠতে চাইছে না, যেমনটা তাদের জীবনে হুট করে এসে পড়েছে। না জানি কতদিন এভাবে থাকবে, ভাবছে কথা।